আসাদুজ্জামান খান কামালকেই প্রথম ভারত পাঠাতে যাচ্ছে, ফাঁসির রায় কার্যকর হবে সেই অপেক্ষায় বাংলাদেশের মানুষ আছে। তো এক লোক 3 জালিম লোকরে খুঁজে বের করছে, মহা জালিম। কেন খুঁজে বের করছে? তাদের কাছ থেকে বুদ্ধি নিতে চায়। তার উদ্দেশ্য কাউকে কষ্ট দিয়া মারবে সে, কিন্তু প্রচুর কষ্ট দিতে হবে। এবং কিভাবে কষ্ট দেওয়া যায় ওই পরামর্শ নেওয়ার জন্যই ওই 3 জনকে ডাকছে। এই 3 জন হইল মহা জালিম। তো প্রথম জন বুদ্ধি দিতেছে যে ওরে গলায় দড়ি দিয়া গাছের সাথে ঝুলাইয়া দাও, তাইলে দেখবা তরপায়া মইরা যাইব। তখন এই লোক বলে যে ভাই আমি ঝুলাইলাম ঠিক আছে, কিন্তু 1 মিনিট 2 মিনিট হাত পা নাড়াচাড়া করবে, জিব্বা বাইর করবো, তারপর তো মইরা যাবে। তার মানে মাত্র 2 মিনিট কষ্ট পাইলো, তো না, এটা মাইনা নিলাম না। দ্বিতীয় জালিম বলতেছে এক কাজ করেন, তার শরীরের বিভিন্ন জায়গায় আগুন দিয়া পোড়াইয়া দেন, চুল থেকে পা পর্যন্ত বিভিন্ন জায়গায় আগুন লাগায় পোড়াইয়া দেন, দেখবেন হাসপাতালে তরপায়া মরবে। তখন এই লোক বলতেছে না, এটাও পছন্দ হইল না, কারণ ওই হাসপাতালে 1 মাস 2 মাস তারপর তো মইরাই যাইব। তার মানে আমি মাত্র 2 মাস তারে কষ্ট দিলাম, আমি আরো কষ্ট দিতে চাই, সেটার বুদ্ধি দাও। তখন তৃতীয় জালিম বলতেছে, হ্যাঁ 3 নম্বরটা চুপচাপ শুনতেছিল, সে তখন মুখ খুলছে। সে বলতেছে তুমি যদি তাকে তরপায়া সারা জীবন কষ্ট দিতে চাও, তাহলে তাকে প্রচুর ভালোবাসা দাও, তাকে এমন একটা জায়গায় পৌঁছায় দাও যেন সবাই তাকে হাততালি দেয়, তারপরে তাকে একটা জায়গায় ছুঁড়া ফেলো, একা কইরা ফেলাও, সবাই সইরা যাও, তারপরে দেখবা সে একা তরপায়া মরবে। এটা হইলো সবচেয়ে বড় কষ্টদায়ক মৃত্যু। এই বুদ্ধিটা তার ভালো লাগছে, যে হ্যাঁ এই বুদ্ধিটা আমার ভালো লাগছে। কেন কথাটা বললাম জানেন? এই যে রায় হয়ে গেছে ফাঁসির, যদি শেখ হাসিনাকে নাও আনতে পারে, উনি কিন্তু তরপায়া কষ্ট পায়া একা মরবে। কারণ উনি এমন একটা জায়গায় পৌঁছায় গেছিলেন, আয়রন লেডি, পৃথিবীর সেরা নারীদের মধ্যে একজন। আর আমাদের দেশে তো ভাই দেখছেনই আপনারা কত ভালোবাসা, উনি যা বলতো তাই হইতো। বাংলাদেশের সাংবাদিকরা সামনে বইয়া থাকতো, আর উনি যেটা বলতো সবাই হাততালি দিত। ওনাকে যদি কেউ প্রশ্ন করতো, কত বিনয়ের সহকারে মাথা নত কইরা প্রশ্ন করত, এবং উনি ওইটা নিয়ে তামাশাও করতো। কেউ কিন্তু দ্বিতীয়বার আর প্রশ্ন করতো না যে আপনি তামাশা করলেন কেন, বা আপনি এই কথা বললেন কেন। সেই ক্ষমতা কারো ছিল না। তার মানে কোথায় পৌঁছায় গেছিল? সেই মানুষটা এই দেশ থেকে পালায়া দিল্লিতে আছে, এবং দিল্লিরও কিন্তু প্রচুর ভালোবাসা পাইছে। কিন্তু এখন যদি ওই ভালোবাসাটাও কইমা যায়, তাহলে তো ভাই পুরাই একা হয়ে গেল, তাই না? নিঃস্ব হয়ে গেল। কারণ কথাটা কেন বললাম দেখেন, এর মধ্যেই কিন্তু প্রশ্ন চলে আসছে। ওই যে কামাল সাহেব, আসাদুজ্জামান খান কামাল, যাকে বলা হয়েছিল, ওই যে পুলিশ বলছিল না একটা মারি আরেকটা দাঁড়ায় যায়, সেই আসাদুজ্জামান খান কামাল, তাকে ভারত দিয়ে দিতে পারে বাংলাদেশকে, এমন একটা প্রশ্ন চলে আসছে। কারণ আমাদের প্রধান উপদেষ্টা সচিব সাহেব এরকম একটা ইঙ্গিত দিছে যে কামালকে ওনারা, ওই যে একটা আইন আছে ভারতের সঙ্গে আমাদের, মানে আসামি লেনদেন করার একটা আইন আছে ভাই। হয় কামাল সাহেবের অবস্থাটা এখন কি? তার কানে তো এই কথাটা গেছে যে এরকম আসামি লেনদেনের মধ্যে ওনাকে দিয়ে দিতে পারে বাংলাদেশে। এখন যারা ভারতে আছে ভাই দেখবেন ভারত থেকেও পালানো শুরু করবে। হ্যাঁ ভাই, ভারত থেকেও পালানো শুরু করবে। আর শেখ হাসিনাকে কি দিবে না, এই ব্যাপারে এখনো রাজি হবে না। আর ওই কামালের ব্যাপারটা কখন রাজি হয়েছে? আমার যদ্দূর মনে হয় একদিন আগে আমাদের ওই যে প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর রহমান সাহেবকে ডাইকা নিয়ে গেছিল না, তখনই আলাপ হয়েছে। কেন এই ধরনের আলাপ হবে? কারণ আছে ভাই এই ধরনের আলাপ হওয়ার। কারণ তাদের তো 7 সিস্টার আছে। এখানে এই 7 সিস্টারের মধ্যে অনেক উগ্রবাদী আছে, বিচ্ছিন্নবাদী আছে। আমরা যদি তাদের নেতাদেরকে ভবিষ্যতে আমাদের দেশে আশ্রয় দেই, আর আমাদের দেশ থেকে ওদেরকে যদি সেই সুযোগ কইরা দেই, যে সুযোগ এখন শেখ হাসিনাকে ভারত কইরা দিছে আমাদের দেশটাকে অস্থির করার জন্য, একই সুযোগ যদি এই 7 সিস্টারকে অস্থির করার জন্য বাংলাদেশ কইরা দেয়, ভবিষ্যতে এই চিন্তাটা তাদের মাথায় আসছে ভাই। তাদের বড় চিন্তাটা কি জানেন? এখন সামনে যদি কোনো কারণে জামাতে ইসলাম ক্ষমতায় চলে আসে, মহাবিপদ। বিপদ কোন দিক দিয়ে জানেন? এই বিপদ তাদেরকে তারায় বেড়াইতেছে 47 থেকে 71 পর্যন্ত যে বিপদে তারা ছিল। হ্যাঁ, কি বিপদ? 47 থেকে 71 পর্যন্ত এই যে ভয়, এদিক দিয়ে না চাপ দেয়, আবার ওদিক দিয়ে না চাপ দেয়, দুদিক দিয়ে যদি আক্রমণ করে, তাহলে তো ভাই ভারতের অবস্থা কাহিল। ওই চিন্তা থেকেই কিন্তু আমাদের 71-এর স্বাধীনতায় ওরা সহযোগিতা করছে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর ওরা চিন্তা মুক্ত হয়েছিল, এখন আবার সেম চিন্তাটা পায়া পড়ছে। কারণ
জামাত ইসলাম ক্ষমতায় যাইতে পারে, ওরা এটা হিসাব নিকাশ কইরা নিজেরাও বুঝা ফেলাইছে। এই বুঝা ফেলানো একটা উপকার হয়েছে কি জানেন, এখন তাদের হুশ হবে যে ভাই বিক্রমী কইরা লাভ নাই। একজন শেখ হাসিনার জন্য, একজন কামালের জন্য, একজন ওবায়দুল কাদিরের জন্য, বা একজন ওই যে ছাত্রলীগের সাদ্দামের জন্য 18 কোটি মানুষের সাথে ভেজাল কইরা লাভ নাই। বিপদ আসতে পারে, ভবিষ্যতে মহা বিপদ আসতে পারে। কারণ কি জানেন, ওরাই তো বলে এই দেশটা জঙ্গি দেশ হয়ে যাইতেছে, মানে পাকিস্তানের সাথে হাত মিলায় ফেলাইতেছে, এটাই বলতে চায়, জঙ্গি ট্যাগ দিতে চায়। ভাগ্য ভালো জানেন, ভাগ্য ভালো কি জানেন, ডক্টর ইউনূস স্যারের দাড়ি নাই, টুপি নাই। দাড়ি টুপি থাকলে যেভাবে জঙ্গি জঙ্গি বলতেছিল পুরা বাস্তবায়ন করে ফেলাইতো। যাই হোক, ওই জঙ্গি নাটক বেশি দিন চলবে না। এই নাটক আমাদের দেশের মধ্যেও চলতেছে, অনেকেই বলার চেষ্টা করতেছে অনেক কথা, কোনো কথাই কোনো কাজ হবে না। কারণ কি জানেন, মানুষ বুঝতে শিখে গেছে, তো মানুষকে বেকুব ভাবার কোনো কারণ নাই। দেখেন এই যে আমি কিন্তু এনসিপি কে অনেক ভালোবাসা দিছি, এখনো ভালোবাসি। আর জামাতে ইসলামের পক্ষে যে আমি কথা বলি এটা আমি লুকাই না। কারণ কি, কারণ একটাই ভাই, যে জামাতে ইসলাম তো আর জানে না কিভাবে চাঁদাবাজি করতে হয়। জামাতে ইসলাম জানে না তো ভাই আয়না ঘর কেমনে বানাইতে হয়। এই দলটা কিন্তু জানে না। এই দলটার কারো কিন্তু বিদেশে বাড়ি ঘর নাই। এই দলটা কোনো ব্যাংক লুট করে নাই। এই জামাতে ইসলাম কখনো আওয়ামী লীগের সাথে ক্ষমতায় গেছে, কখনো বিএনপির সাথে ক্ষমতায় গেছে। এই দল থেকে অনেকেই 2-4 জন মিনিস্টার হইছে। এই দল থেকে 2-4 জন তো ভাই মিনিস্টার হইছে, তাই না? আমাদের দেশ চালাইছে না, ক্ষমতায় থাকছে না, থাকছে তো। কিন্তু আপনারা বাংলাদেশের সমস্ত মিনিস্টারদের খোঁজ খবর বাইর করেন, তাদের তথ্য বাইর করেন, আর জামাত ইসলাম থেকে যারা ছিল তাদের তথ্য বাইর করেন। দেখেন একটা টাকা জালিয়াতি বাইর করতে পারেন কিনা, একটা টাকা লুট করছে কিনা বাইর করতে পারেন কিনা। পারবেন না ভাই, কেউ পারে নাই আজ পর্যন্ত, বহু চেষ্টা করছে। দেখেন ওনারা কি সুন্দর ভাবে বলে, আমরা যদি ক্ষমতায় যাই প্রতি 3 মাস মানে 100 দিনের হিসাব আমরা এই দেশের মানুষকে জানাবো, যে আমরা এই 100 দিন কতটুক আগাইলাম এবং কি ছিল আমাদের পুঁজি, এখন কি আছে এবং আমরা কি কি করতে চাই, সবকিছু আমরা জনগণের সাথে শেয়ার করব। আবার দেখেন এটাও বলছে, তারপরে কি আমরা কোনো কথা বলবো না, শুধু 100 দিন না, তারপরে 100 দিনও আমরা কি করতে যাচ্ছি সেটাও আমরা জনগণের কাছে প্রকাশ করব। তার মানে বছরে এইভাবে 4 বার ওনারা জবাবদিহি করবে বাংলাদেশের জনগণের কাছে। দেখেন পুরাপুরি ক্লিয়ার কথা, তাই না? আর আমরা তো চাল চলনে দেখতে পাই, বুঝতে পারি না। দেখেন এই করাইল বস্তিটা আমার খুব কাছাকাছি, এই করাইল বস্তির সাথে আমার সম্পর্ক আছে। কারণ যখন করাইল বস্তি হয় নাই তখন একটা ঝিল ছিল এখানে, আর এই ঝিলে আমি সাঁতার কাটা শিখছি, আবার অনেককে সাঁতার কাটা শিখাইছি ভাই। বিখ্যাত এক গায়িকার মাকে আমি সাঁতার কাটা শিখাইছি এখানে। যাই হোক, একটা টাইমে এখানে বস্তি হয়ে গেল, এই বস্তির মধ্যে আগুন লাগলো। আগুন লাগার পর রাইতে 2টার সময় কোন দলটা এখানে পৌঁছাইছে? প্রথম জামাতের আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেব ওইখানে পৌঁছাইছে। প্রত্যেকটা কম্বল দিছে, রাতের খাবার ব্যবস্থা করছে, পরদিন সকালে আবার রুটি এবং কলা দেওয়া হয়েছে, দুপুরের খাওয়া ব্যবস্থা করা হয়েছে। আপনারা ওইখানে যা জিজ্ঞাসা করেন যে ভাই এখানে কয়টা দল আসছিল, অনেকের নাম বলবে, কিন্তু পাশে দাঁড়াইছে কারা, খাবার দিছে কারা, রাতে শোবার সময় শীতের মধ্যে কম্বল দিছে কারা, জামাত ইসলামের কথা বলবে। হ্যাঁ, এই জন্যই আমি জামাত ইসলামকে সাপোর্ট করি। এরকম অনেক উপমা আমি দিতে পারি এই মুহূর্তে, গত 15 মাসের, এর আগেরও ভাই অনেক কথা সামনে নিয়ে আসতে পারি, আনার দরকার নাই। এই জন্য আপনারা নিজেরাই এই মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছেন, সবকিছু বুঝতে পারতেছেন, যার ফলে আমি ওই যে নিরপেক্ষ ভাব থেকে ইউটিউবিং করুম ওই ভণ্ডামিটা করতে চাই নাই। আমি সরাসরি ওনাদেরকে যে সাপোর্ট করি এটা প্রকাশ করি। এই প্রকাশ করতে গিয়ে আমার প্রাউড ফিল হয়, আমার ভিতরে একটা অহংকার আসে যে আমি একটা ভালো দলকে সাপোর্ট করতেছি, যারা এই দেশটাকে নিয়ে ভাবে, চিন্তা ভাবনা করে। আর এই চিন্তা ভাবনাটা শুধু আমার একা না ভাই, আপনাদের মধ্যে আসে নাই, নিশ্চয়ই আসছে। কিন্তু দেখেন দেশের একটা জনগোষ্ঠী আবার ওনাদেরকে কলঙ্কিত করার জন্য বহু রকম চেষ্টা করতেছে। আজকে ওনাদের মহাসমাবেশ ছিল, ওই সমাবেশের একটা স্টেজ বানাইছে, ওই স্টেজটা ছিল টোটালটাই সবুজ আর কার্পেট ছিল লাল। এরকম লাল কার্পেট, সবুজ স্টেজ সব দলই বানাইছে ভাই, অতীতে সব দলই আছে এরকম স্টেজ ভাই, সব দলই বানাইছে। কিন্তু ওনাদেরকে কলঙ্কিত করার জন্য এআই দিয়া ওই স্টেজের মাঝখানে আবার লাল কার্পেট দিছে, মানে সবুজের মধ্যে লাল। আসলে ওইটা কিন্তু এআই দিয়া বানানো, অরিজিনালটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তার মানে কি জানেন, দোষ ধরতে হবে, ভুল ধরতে হবে। কিন্তু আমার সেন্সে এরকম ভুল ধরা অনেক ভালো, আরো অনেক ভুল ধরবেন আপনারা। যত ভুল ধরবেন ততই মানুষ বুঝতে পারবে সঠিকটা কি। মানুষের ওই সেন্সটা তো এখন আছে। দেখেন এই যে এনসিপি নিয়ে আমাদের কত অহংকার, কিন্তু গত 4-5 দিন যাবত কিন্তু ওইভাবে কথা বলতেছি না। কেন বলতেছি না?
চাল চলন একটু বেসামাল মনে হয়েছে আমার কাছে। কিরকম বেসামাল দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনার কথার মধ্যে আমি তাল গোল পাই না ভাই। হ্যাঁ ভাই, সঠিক কথা পাই না। আরেকজন আছে মাহবুজ আলম, ওনারও কোনো তাল গোল পাই না, স্ট্যাটাস দেয়, ডিলিট করে, ঠিক এরকমই ভাই কথা বলে, এক স্টেপ আগায় আবার 2 স্টেপ পিছায়। এখন বলতেছে ওনারা পদত্যাগ করবে, এই আগামী সপ্তাহে পদত্যাগ করবে, কিন্তু পদত্যাগ কইরা কোন দলে রাজনীতি করবে, কোথা থেকে নির্বাচন করবে সেইটা বলে না ভাই। আমরা তো দেখলাম আপনারা এনসিপির একটা অংশ, এইটাই তো দেখাইছি। যেমন নাহিদ ইসলাম, উনিও তো উপদেষ্টা ছিল, উনি উপদেষ্টা থেকে আইসা এনসিপিতে যোগ দিছে, এইটা আমরা দেখছি। তার মানে কি, ওনার 2 জন রাইখা আছে, ওই 2 জন আইসা কোথায় যোগ দিবে? এনসিপিতে। কিন্তু ওইটা মুখে বলে না। কেন বলে না? ওই থেকে আমরা বুঝাই নিতেছি, চারিদিকে ছড়াইয়া গেছে যে ওনারা বিএনপির ছত্র ছায়ায় নির্বাচন করবে। এটা 2 দিয়ে 4 আমরা মিলিয়ে নিতেছি, নাও হইতে পারে, কিন্তু এই হিসাবটাই এখন সবাই মনের মধ্যে গাইটা গেছে। সময় বইলা দিবে কি করবে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে, সময় আছে। যেমন তফসিল ঘোষণার আগেই কিন্তু তারেক রহমান সাহেব চলে আসবে, এটা হলো হিসাবের কথা। আবার 16ই ডিসেম্বর বিজয় দিবস, এই বিজয় দিবসের আগে তো আসবেই, আরো আগে চলে আসতে পারে, কারণ উনার আম্মা এখন সিসিওতে আছে। হ্যাঁ ভাই, সবাই দোয়া করবেন, বেগম খালেদা জিয়া সিসিওতে আছে। আইসিইউ থেকে সিসিওতে কখন নেয় জানেন? যখন হার্টের প্রবলেমটা বেশি দেখা দেয় তখনই নেওয়া হয়। ওনার হার্টের অবস্থা বেশি ভালো না, নিশ্চয়ই দেখা যাক, হয়তো ওনাকে বিদেশে চিকিৎসা নিয়ে যাবে, আর এখানে যদি চিকিৎসা হয় নিশ্চয়ই ওনার সন্তান তারেক রহমান সাহেব যে কোনো সময় চলে আসতে পারে। দেখা যাক, সবাই দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য, আর দোয়া করবেন বাংলাদেশের ভবিষ্যতের জন্য, বাংলাদেশ যেন সঠিক পথে যাইতে পারে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি বড় নিউজ জাতিকে দিয়েছেন, এবং এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ জনগণ যেই জিনিসটি চাচ্ছে ঠিক সেরকম একটি নিউজ কিন্তু তিনি দিয়েছেন। তিনি কি বলেছেন যে জুলাই মাসে গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। শফিকুল আলম আসলে কি বলেছেন আরেকটু পড়ি। জুলাই মাসে গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত, তবে সেই প্রত্যাবর্তনের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। তিনি এই ছোট্ট কথাটি তার ফেসবুকে লিখেছেন। কিন্তু বাংলাদেশের মানুষ এবং এই যে জুলাই গণহত্যায় যারা দণ্ডপ্রাপ্ত আসামি, তারা ভারতে পালিয়ে আছেন, এখন তাদের যদি বাংলাদেশে প্রত্যাবর্তন শুরু হয় এবং তাদেরকে যদি বিচারের আওতায় আনার যেই মুখ্যম সময় বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে, তার ফাঁসির রায় কার্যকর হবে সেই অপেক্ষায় বাংলাদেশের মানুষ আছে। তো সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম যে বক্তব্যটি দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে, তো এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ভারতে অবস্থানরত এই খুনি চক্রকে ধীরে ধীরে ভারত বাংলাদেশে পাঠাবে, এবং ভারত মোটামুটি সম্মত হয়েছেন যে না, শেখ হাসিনাকে তারা না দিলেও তার নিচের লেয়ারের যেই খুনি হত্যাকারী লুটেরা তাদেরকে বাংলাদেশে পাঠাবেন। তো এটা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় শুধু এই যে খুনিরা বাংলাদেশে আসবে এবং তাদের বিচারের আওতায় আনবে এইটার জন্য না, যে ভবিষ্যতে এটা বিএনপির নেতাকর্মীরা হোক, জামাতের নেতাকর্মীরা হোক, বা এনসিপির নেতাকর্মীরা হোক, কোনো দানব হয়ে যাবেন, খুন করবেন দেশের মানুষকে, গুলি করে হত্যা করবেন। সেই জায়গায় যেই দেশে আপনারা পালায়ে থাকেন না কেন, বা পার্শ্ববর্তী রাষ্ট্র যদি যান, তাহলে আপনাদের কিন্তু ধরে আনা হবে। এবং এই যে যদি এই প্রক্রিয়াটা সত্যিকার অর্থেই ভারত সম্মত হয়ে থাকে, এবং যেহেতু শফিকুল আলম এটা দিয়েছেন, তিনি না জেনে না বুঝে দেওয়ার কথা না, তো যেহেতু তিনি এই সংবাদটি পাবলিক করেছেন, সুতরাং আসাদুজ্জামান খান কামালকেই প্রথম ভারত পাঠাতে যাচ্ছে, এটা আমরা নির্দ্বিধায় ধরে নিতে পারি। এর মধ্য দিয়ে এই যে বাংলাদেশে দীর্ঘদিনের যেই স্বৈরাচার শাসন ব্যবস্থা, তার যিনি অন্যতম একজন হোতা ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তাকে পাওয়া মানে বাংলাদেশের অনেক কিছুই পাওয়া। তো তাকে পাওয়ার মধ্য দিয়ে হয়তো তার নিচের বা পাশের আরো যারা আছেন ভারতে পালিয়ে, তারাও কিন্তু এখন আর ভারতে যে স্বস্তিতে থাকার মতো যে অবস্থা, সেটা কিন্তু আর খুব একটা স্বস্তিতে থাকতে পারবেন না। তারা একটা সময় হয়তো মনে করেছিলেন যে ভারত পালিয়ে থাকলে ভারত তাদের বন্ধু, স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, তো সেই জায়গায় ভারত তাদেরকে পাঠাবে না, কখনোই পাঠাবে না। তো এখন যেই নিউজটি আমরা দেখছি, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দীর্ঘদিন যাবৎ এটাই চাই, আমরা চাই যে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকুক, বন্ধুত্বের একটা সম্পর্ক
সম্পর্ক থাকুক, পারস্পরিক যে শান্তি সৌহার্দ্য সেটাও থাকুক, এবং ন্যায্যতার ভিত্তিতে সেই সম্পর্কটা থাকুক। আমি মনে করি ভারত হয়তো বা সেটা অনুধাবন করতে পারছে যে এই যে 54 বছর 55 বছর যাবৎ বাংলাদেশে ভারতের যেই নগ্ন হস্তক্ষেপ এই সব কিছু দেখে, এবং বাংলাদেশের জনগণের সাথে ভারতের রাষ্ট্রীয় সম্পর্ক যে একটি ব্যাপকভাবে অধপতনের দিকে যাচ্ছে বা এটা খারাপের দিকে যাচ্ছে, সেই জায়গায় এই সম্পর্কটা উন্নয়নের জন্য ভারত তাদের যে চক্রান্ত বাংলাদেশকে নিয়ে সেটা বন্ধ করে এই যে বন্দি বিনিময় যে চুক্তি আছে সেই চুক্তির মধ্য দিয়ে এই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া খুনি, দর্শক, তারপরে হচ্ছে লুটেরা, তাদেরকে যদি বাংলাদেশে পাঠায় তাহলে হয়তোবা কিছুটা হলেও ভারতের সাথে বাংলাদেশের যে একেবারেই খাদের কিনারে একটা সম্পর্ক গিয়ে দাঁড়িয়েছে সেই সম্পর্কটা কিছুটা উন্নয়ন ঘটতে পারে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটা বড় করবো না, এটা আমাদের জন্য কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ সংবাদ। কারণ আমরা চাই এই যে জুলাই আগস্ট বিপ্লবে এতগুলো মানুষ হত্যা করেছি, সেই হত্যার সাথে যারা সম্পৃক্ত ছিল এবং সেই সময় এই পুলিশ বাহিনী, এই বিজিবি টিজিবি, এই যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এই আসাদুজ্জামান খান কামাল, তার শাস্তিটা হলে অন্তত পক্ষে এই যে জুলাই আগস্ট বিপ্লবে যেই 1400-2000 ছাত্র জনতা হত্যা হয়েছে, যারা এখনো অমানবিকভাবে এই বিভিন্ন হসপিটালে দৌড়দৌড়ি করছেন, তাদের আত্মাটা কিছুটা হলে শান্তি পাবে। পাবনার ঘটনায় আপনারা জানেন যে পাবনায় বিএনপি জামায়াত ইসলামের সাথে যা করেছে, পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় উদ্দেশ্যমূলকভাবে লন্ডনের নির্দেশে জামাত প্রার্থীর উপর হামলা থেকে শুরু করে যে নৃশংসতা ঘটিয়েছে, প্রকাশ্যে গুলি, মোটরসাইকেল পোড়ানো, মানে একটা নরকের রাজ্যে, একটা আতঙ্কের রাজ্যে একটা যুদ্ধাবস্থা তৈরি করেছে। মনে হয় যেন একটা ধ্বংসস্তূপ। পুরা মোটরসাইকেল, ভাঙা গাড়িগুলো দেখলাম যে এটা যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, রাশিয়া অথবা প্যালেস্টাইন মনে হয়েছে। এই যে বিএনপি এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করেছে, এই ঘটনা ঘটার 24 ঘন্টার আগেই আমি একদম 15 ঘন্টা ক্লোজ পর্যবেক্ষণ করেছি। 15 ঘন্টায় বিএনপির বিরাট পরাজয়, বিএনপির বিরাট ক্ষতি হয়ে গেছে, অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। বিএনপি এই ভুলের মাসুল দিতে পারবে না। দর্শক, বিএনপি দেখেন ধরাটা কোন জায়গায় খেয়েছে। হামলা হয়েছে, হামলা হওয়ার সাথে সাথে হামলা করেছে কারা? বিএনপির দখলকৃত মিডিয়া থেকে শুরু করে সব গণমাধ্যম, যেহেতু চোখের সামনে, ক্যামেরার সামনে, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, সবাই রিপোর্ট করেছে। সময় টিভি থেকে শুরু করে যত বিএনপির দখলকৃত মিডিয়া আছে সবাই ক্লিয়ার, জামাত প্রার্থীর গণসংযোগের উপর বিএনপির হামলা, গুলি, অগ্নিসংযোগ, একদম এইভাবে। ইত্তেফাক বলেন আর সময় টিভি বলেন আর যা বলেন সব পুরো গণমাধ্যমে রিপোর্ট করেছে। প্রথম দিকে কোনো গণমাধ্যম বিএনপি জামাতের সংঘর্ষ হিসাবেও রিপোর্ট করেনি, তারা বলেছে যে বিএনপির হামলা। তারপরে যখন বিএনপির দখলকৃত মিডিয়ার মালিকরা মিডিয়ায় ফোন টোন দিল যে ব্যাপারটা কি, তোমরা এটাকে বিএনপি জামাতের সংঘর্ষ বলবা, বিএনপির হামলা বলো কেন, তারপরে দুই একটা নিউজ পেপার এইভাবে নিউজ করেছে। কিন্তু হামলার পর মুহূর্তে এস্টাবলিশ হয়ে গেছে, সন্ধ্যার পর থেকেই বাংলাদেশে এস্টাবলিশ হয়ে গেছে যে বিএনপি নৃশংস হামলা করেছে, গুলি করেছে, কুপিয়েছে, আহত করেছে, জেলা আমির সহ শত শত জামাত নেতাদের আতর্কিতভাবে আহত করেছে এবং গুরুতর আহত করেছে। এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, সব গণমাধ্যম রিপোর্ট করেছে। কেন্দ্রীয় জামাত সাথে সাথে বিবৃতি দিয়েছে এবং জামাতের নেটিজেনরা তো এই বিষয়ে সোচ্চার প্রতিবাদ চালিয়ে যাচ্ছিল। বিএনপি কিন্তু চুপচাপ, কোনো কথা বলেনি, কারণ জানে যে ধরা খেয়ে গেছে। কারণ এই যে ঘটনা ঘটার পরে বিএনপির চুপ থাকা, সমস্ত গণমাধ্যম এবং জামাতের যে প্রচারণা, এতে দেশব্যাপী বিএনপির ইমেজের 12টা বেজেছে, বিএনপির লক্ষ লক্ষ ভোট কমে গিয়েছে। কিন্তু গভীর রাতে যখন মানুষ ঘুমায় তখন বিএনপি চিন্তা করলো যে না, অবস্থা তো খারাপ, বিবৃতি তো একটা দিতে হয়, জামাতকে তো দায়ী করতে হয়। তারপরে জামাতকে দায়ী করে একটা বিবৃতি দিল। কিন্তু মজার বিষয়, ঘটনা যা ঘটার, বিএনপির ভোট যা কমার, ক্ষতি যা হওয়ার, বিএনপির মায়ের হয়তো বা জামাত খেয়েছে, বিএনপির লোকজন তেমন মায়ের খেয়ে নেই, কিন্তু রাজনৈতিক ক্ষতি বিএনপি যা হওয়ার, বিএনপি ওই মিথ্যা বিবৃতি দেওয়ার আগেই হয়ে গিয়েছে এবং বিএনপি হাতে নাতে ধরা পড়েছে। বলছে যে জামাতের লোকজন নাকি নিরীহ বিএনপি এবং নিরীহ জনগণের উপর হামলা করেছে। মজার বিষয়, এটা কেউ বিশ্বাস করেনি এবং বিএনপি এটা প্রতিষ্ঠিত করতে পারেনি। বিএনপির লোকেরা গুলি করছে, হামলা করছে, একদম স্পষ্ট, আহত হয়েছে সব জামাতের লোকজন। এবং জামাতের লোকজন কি জামাত পিটায়? এটা তো আর হয় না। এরপরে শিবিরের লোক ভিডিও করে হাত উঁচিয়ে ওইটাকে তারা গুলি করছে বলে চালিয়ে দিয়েছে, ওটাও ধরা পড়েছে। রিউমার স্ক্যানে এটা ধরা পড়েছে যে না, এবং এখন বলছে যে জামাতের লোকজন গুলি করছে, আমার মিথ্যা কথা। জামাতের লোকজন ভিডিও করছে হাত উঁচু করে, ওটাকে বলছে তারা গুলি করে, গুলি করছে বিএনপির লোকজন, কারণ আহত হয়েছে জামাতের লোকজন, এটা স্পষ্ট।
তো বিএনপি তো ধরা খেয়েছে, ক্ষতি যাওয়ার হয়ে গেছে। ক্ষতি কি শুধু এখানে? এই যে ভোট কমিশন মানুষ অতিষ্ঠ হয়ে বিএনপিকে গালি দিয়েছে, সিসি করছে, যারা ভোট দিবে বলে মনস্তাব করেছিল তারাও এখন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্ষতি কি শুধু এই জায়গায়? না, আরো ক্ষতি আছে। ক্ষতি হচ্ছে জামাত ইসলামী বিএনপিকে পিটানোর লাইসেন্স পেল। এই এক ঘটনা এমন ভাবে জাতির সামনে উপস্থাপিত হয়েছে। এখন জামাত যদি পাল্টা হামলা শুরু করে এবং পাল্টা হামলার একটা লাইসেন্স পেল, যে বিএনপি এইভাবে জেলা আমিরকে প্রায় হত্যা করে ফেলে, এখন জামাত কি আঙ্গুল চুষবে? যখন দেখবে যে তাদের শীর্ষ নেতৃবৃন্দ শহীদ হওয়ার একটা সম্ভাবনা, তাদের কোটি কোটি টাকার গাড়ি মোটরসাইকেল শেষ হয়ে যাচ্ছে, আঙ্গুল চুষবে না? তখন তারা বাঁশের লাঠি নিয়ে মাঠে নামবে, তখন বিএনপিকে পিটাবে। আর জামাত যদি বিএনপিকে পেটানো শুরু করে, ওরা পালানোর জায়গা পাবে না। তখন ওরা জামাত নেতাদের, রাতের আধারে জামাত নেতাদের, কেন্দ্রীয় নেতাদের ধারে ধারে গিয়ে বলবে যে ভাই এবার মাফ করে, না হইবে না। কারণ জামাত যদি লাঠি নিয়ে নামে, ওরা পালানোর জায়গা পাবে না। এখন জামাত লাঠি নিয়ে নামার লাইসেন্স পেল এই ঘটনার মাধ্যমে। এখন এই যে বিএনপির হামলা পাবনায়, এর মাধ্যমে জামাত এখন চাইলেই লাঠি নিয়ে নামতে পারে এবং প্রতিষ্ঠিত হবে এটা যে জামাত ভিকটিম হয়ে জীবন বাঁচাতে লাঠি নিয়ে নেমেছে। বিএনপি এই সুযোগ করে দিল, তারপর তো কান্নাকাটি শুরু করবে, কারণ জামাতের সাথে বিএনপি কোশ্চিন কলম মারামারিতে পারবে না। কারণ বিএনপির সাথে জনগণ নাই, জামাতের সাথে জনগণ আছে। জনগণ যার সাথে থাকে সেই পারে। অস্ত্র দিয়েও আপনি জনগণের বিরুদ্ধে জিততে পারবে না, যেরকম হাসিনা পারেনি। আর হাসিনার সাথে তো পুলিশরা, বিজিবি, আর্মি সব ছিল। আর বিএনপির সাথে তো চৌকিদারও নাই, টেম্পো স্ট্যান্ডের টেম্পুর ড্রাইভারও নাই, শুধু টেম্পো স্ট্যান্ড থেকে যারা চান্দা তুলে ওরা আছে, আর কেউ নাই, পারবে না। তাহলে বিএনপি কত বড় ক্ষতি করেছে দেখেছেন? জামাত এখন মারি শুরু করলে কিছু বলার থাকবে না। আবার বিএনপি একদম ফ্লাশ হয়ে গেছে, যেমন পুরো মিডিয়া, পুরো বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে বিএনপি সন্ত্রাস, বিএনপি হামলা করে, এবং পারসেপশন ক্রিয়েট হয়ে গেছে যে বিএনপি ভোটে জিততে পারবে না বলে এই পথ বেছে নিয়েছে। এটা বিএনপিকে অপূরণীয় ক্ষতির মুখোমুখি করেছে। এই হামলার 15 ঘন্টার মধ্যেই বিএনপির এই জয় বাংলা হওয়ার ঘটনা ঘটে গেছে। দেখেন, একটা বিবৃতি দিয়েছে, এটা হাহারি একটা বন্যা এবং মানুষ হাসে গভীর রাতে যখন মানুষ ঘুমাইছে তখন। অথচ জনপরিসরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে এস্টাবলিশড হয়েছে যে হামলা করেছে বিএনপি, বিএনপি সন্ত্রাস। আর এখন ওই যে আমি একটা গল্প বলি না, প্রায় স্কুল জীবনে প্রেম করতেন, 10 বছর পর দেখা হয়েছে, এখন গার্লফ্রেন্ডকে বললেন যে আসো এখন তোমাকে বিয়ে করতে চাই আমি, আগে তো পারিনি, বেকার ছিলাম। এখন গার্লফ্রেন্ড বললো এতদিন পরে সেই কথা বললে হবে? এখন আমার স্বামী আছে, সংসার আছে, ছোট্ট একটা বাচ্চা আছে। তো বিএনপির অবস্থা হচ্ছে এরকম। আরে ভাই, ঘটনা তো ঘটে গেছে, আপনি সন্ত্রাসীকে এস্টাবলিশ হয়ে গেছে, আপনি ধরা খেয়ে গেছেন। এখন এসে আপনি যদি বলেন যে ওটা আমরা করিনি, জামাত করেছে, আপনি এতক্ষণ কি করেছেন? আপনি গভীর রাতে ঘুম ভেঙেছে, আপনার বিবৃতি দেওয়ার সময় হয়েছে, এতে কাজ হবে না। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতি, এটা শুনলে হাসি পাবেন আপনার। বিকালে হামলা হয়েছে পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি নেতাকর্মী ও নিরীহ সাধারণ জনতার উপরে স্থানীয় জামাত ইসলামীর অস্ত্রধারী কর্মীদের পরিকল্পিত হামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। কোনো গণমাধ্যমে কোনোভাবে বিএনপির এই বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ এসেছে? আসে নাই। তাহলে এটা বিএনপি কি বলছে? পাগলের প্রলাপ, মিথ্যা কথা। পরিকল্পিত আক্রমণ, এই ঘটনায় প্রায় 1/2 বিএনপি নেতাকর্মী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। কারা আহত হয়েছে এর কোনো ছবি দিতে পারে না। আবার ওই যে হাত উঁচু করে ভিডিও করার ছবিকে বলে গুলি করে। জামাত ইসলামী মন্ডলীর সংসদ সদস্য আবু তালেব মন্ডল স্বয়ং আক্রমণ নেতৃত্ব দিয়েছে। তিনি নিজে আহত হয়েছেন বলে তিনি আক্রমণের নেতৃত্ব দিয়েছেন।